ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। হ্যালো। সুধীর স্যার, রমা ম্যাডামের সোসাইটির ওয়াচম্যান বলছি। হ্যাঁ বলো। স্যার, রমা ম্যাডাম দুদিন ধরে ফ্ল্যাটের বাইরে আসেননি। দুধের প্যাকেটও বাইরে পড়ে রমা, রমেশ, তাড়াতাড়ি চাবিওয়ালাকে নিয়ে এসো তো। হ্যাঁ স্যার, চাবিওয়ালা কোথায়? আসুন বলছি স্যার। রমা, ম্যাডাম, স্টাডি রুমে দেখো। রমা, রমা, রমা। রমা, স্যার এই নিন, একটু জল খেয়ে নিন। রমেশ, রমা চলে গেল। আমার বাচ্চাটাকে সাথে নিয়ে গেল। কি হলো এটা? পুলিশকে ফোন করেছো? করেছি স্যার, এখনই চলে আসবে। বেচারা সুধীর শর্মা, খারাপ হলো না ওর সঙ্গে? ওনার ওয়াইফ রমা প্রেগনেন্ট ছিল, আর কিছুদিনের মধ্যে ওর বাড়িতে সন্তান জন্ম নিত। কিন্তু সুধীর বাবু নিশ্চয় কখনো ভাবেনি যে ওনার ওয়াইফ রমা আত্মহত্যাও করতে পারে। এটা তো বিশ্বাসই করা যাচ্ছে না যে রমা ম্যাডাম আত্মহত্যা করেছেন। উনি কত খুশি থাকতেন। আমি যখনই যেতাম উনি হেসে কথা বলতেন। আমার তো মনে হয় সুধীর স্যারের জন্যই রমা ম্যাডাম আত্মহত্যা করেছেন। আমি তো এটাও শুনেছি ওনার অন্য কারোর সাথেও সম্পর্ক ছিল। নমস্কার, আমি অমিত পাচারি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কানপুরে বসবাসকারী সুধীর শর্মার স্ত্রী রমা শর্মার লাশ দুদিন পরে তারই বাড়ি থেকে পাওয়া যায়। গুলি চলেছিল, কিন্তু ঘরের দরজা জানলা বন্ধ থাকার জন্য ওই আওয়াজ কেউ শুনতে পায়নি। যেভাবে এই লাশ পাওয়া গেছে এবং পিস্তল রমার হাতেই ছিল, যেটা দেখে এটা একটা আত্মহত্যার ঘটনাই মনে হচ্ছিল। কিন্তু যারা রমাকে চিনত তাদের কাছে এটা বিশ্বাস করা খুব কঠিন হয়ে গেছিল যে রমা নিজেকে মারতে পারে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছিল। সুধীর এবং রমার সম্পর্কে প্রশ্ন উঠছিল, যার উত্তর না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে গেছিল। যে সোসাইটিতে রমা থাকতো, যদি ওই ওয়াচম্যানের কথা মানেন তো সুধীর সপ্তাহে শুধুমাত্র 3 দিন রমার সঙ্গে থাকতো। তাহলে বাকি 4 দিন সুধীর কোথায় থাকতো? খুশি না আজকে তুমি? খুশি? কেউ একজন মারা গেছে আর আমি খুশি হব? কারণ আছে তো তোমার কাছে। এটাই চাইছিলে তো তুমি, 24 ঘন্টা রমাকে দোষারোপ করতে।
নাও, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। চলে গেল তোমার জীবন থেকে, আমাদের সবাইকে ছেড়ে সবার থেকে দূরে। তোমার অভিশাপ ওকে মেরে দিয়েছে। আমার অভিশাপে না, তুমি ওকে মেরে ফেলেছো। কি বাজে কথা বলছো তুমি? সুধীর, তুমি সব শেষ করে দিয়েছো। তুমি একটা নয়, দুটো পরিবার শেষ করে দিয়েছো। টান টানান। এসো রমা, নতুন বাড়িতে তোমাকে স্বাগত জানাই, তোমার নতুন জীবনে, তোমার নতুন বাড়ি। আর এই বাড়িটা তোমার পছন্দ অনুযায়ী আমি বানিয়েছি। এই হলো আমাদের বেডরুম। এর ফ্রেঞ্চ ফার্নিচার আর দেওয়ালের কালার একদম তোমার পছন্দের। আর এর সঙ্গেই এই এত বড় টেরেস। মেয়েদের কিচেন খুব পছন্দ হয়, তাই না? তাই জন্য বড় দেখে একটা কিচেন তোমার জন্য। আর তারই সঙ্গে রয়েছে একটা স্টাডি রুম। আরে কি ব্যাপার হলো? আজকে এত খুশির দিন। আজকের থেকে আমরা স্বামী স্ত্রী। আজকে আমরা বিয়ে করেছি, আমাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আর এই নতুন বাড়িটা আমি তোমার জন্য কিনেছি, শুধু তোমার জন্য। তোমার তো খুশি হওয়া উচিত, তাই না? আমি খুশি হয়েছি সুধীর, কিন্তু আমার খারাপ লাগছে সুরভির জন্য। রমা, রমা প্লিজ। সুধীর, আমরা হয়তো যেটা করেছি সেটা ঠিক নয়। তুমি আগে থেকেই বিবাহিত, আর সুরভি তোমার স্ত্রী হয়, আর আইনও আমাদের এই বিয়ে মেনে নেবে না। রমা, তুমি এইসব ভাবছো কেন? এই সব কিছুর ব্যাপারে সুরভি কখনো জানতে পারবে না। সুরভির কোনো অধিকার নষ্ট হবে না। আমি আমার সব দায়িত্ব ভালোভাবে পালন করব, এটা আমি কথা দিচ্ছি। সুধীর, আজকে আবার দেরি করলে? তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, খাওয়াটা সেরে নেবো। খুব জোর খিদে পেয়েছে। আরে বাবা, সুরভি, খাবার তো খেয়ে নিতে পারো। সুধীর, তুমি না আসলে আমি কখনো খেয়েছি? সুরভি, কেন এরকম করো? তুমি জানো যে কাজ অনেক বেড়ে গেছে, আমার লেট হয়ে যায়, তাই বাইরে থেকেই খেয়ে আসি। আমার জন্য অপেক্ষা করো না একদম। সুধীর, আসল কারণটা কি? তুমি প্রতিদিন লেট করে কেন আসো? আমার জন্য না হোক, অন্তত নিজের মেয়ের জন্য তো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো। ওর তোমাকে কত প্রয়োজন। এই এত দৌড়োদৌড়ি আমি কার জন্য করি? তোমার জন্য, পিঙ্কির জন্য, পিঙ্কির ভালো ফিউচারের জন্য। তুমি তো জানোই যে এই বিজনেসটা আমি এতটা বাড়িয়েছি, তার মধ্যে কতটা ঝামেলা, কত লোকের সঙ্গে দেখা করতে হয়, বাইরেও যেতে হয়, কতদিন আমাকে বাইরেই থাকতে হয়। অন্তত তুমি তো আমাকে বোঝার চেষ্টা করো। একটা কথা মনে রেখো, তুমি আর পিঙ্কি আমার জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝেছো? চলো এবার গিয়ে খেয়ে নাও। আরে খাবারটা খেয়ে নাও। আচ্ছা, আমার নাইট স্যুটটা বের করে দাও, খুব টায়ার্ড আমি। তাড়াতাড়ি শোবো, তাড়াতাড়ি উঠে দিল্লি যেতে হবে। দিল্লি? হ্যাঁ, ওই খান্না স্যারের সঙ্গে একটা নতুন বিল্ডিং বানাচ্ছি, বাংলো টাইপের। যেতে হবে। কতদিনের জন্য? এই 5 দিনের জন্য। রমেশ, ব্যাগটা আমাকে দে, বাড়ি যা। আরে না স্যার, আমি উপরে রেখে চলে যাচ্ছি তো। আরে না, তুই বাড়ি যা। সুরভি পিঙ্কিকে স্কুলে নিয়ে যাবে, ওর ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। আর শোন, এই সামনে কদিন বাড়িতে একটু খোঁজ খবর রাখিস, বৌদির কোনো কাজ থাকতে পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার। 1 মিনিট। আরে না স্যার, এসবের কি? আরে রাখ, 5 দিন আমি বাড়িতে যাব না, প্রয়োজন হতে পারে। যা। ঠিক আছে স্যার। যা, দাঁড়িয়ে আছিস কেন? স্যার, সুরভি বৌদি আপনার সম্বন্ধে জিজ্ঞেস করছিলেন যে আপনি কোথায় কোথায় যান আর কি কি করেন। তা কি বললি তুই? আমি ওটাই বলেছি স্যার, যেটা আপনি আমাকে বলতে বলেছিলেন। ভেরি গুড।
তাই বলবি। গুড ইভিনিং বৌদি। গুড ইভিনিং। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। হ্যাঁ মিস্টার খান্না, দেখো এবার দিল্লিতে আরো 5টা টাওয়ার হবে, তাহলে স্টিলের রিকোয়ারমেন্ট তো বেড়েই যাবে। যদি আপনার কোয়ালিটি ঠিক থাকে তাহলে অর্ডার আপনাকেই দেব। আচ্ছা আচ্ছা, ওকে। কি হয়েছে, এভাবে দেখছো কেন? তুমি গত 5 দিন ধরে দিল্লিতে ছিলে? হ্যাঁ, কেন? দিল্লিতে কোন হোটেলে ছিলে? স্কাইলার্ক, সবসময় ওখানেই উঠি। আর এই যে তুমি বিল্ডিংস বানাচ্ছ, সেগুলো লোকেশন কি? গাজিয়াবাদ, ওই হোটেলের কাছেই তো। আর তোমার মিটিংগুলো কোথায় হতো? সুরভি, কি হয়েছে তোমার? একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ। শরীর ঠিক আছে তো তোমার? কারণ তুমি আমাকে মিথ্যে কথা বলছো। হোয়াট? হ্যাঁ, পরশু তুমি কানপুরেই ছিলে। আচ্ছা, আমি কানপুরেই ছিলাম। হ্যাঁ, আমি তোমাকে নিজের চোখে দেখেছি। আমি তোমার কাছে যাওয়ার আগেই তুমি ট্যাক্সি করে বেরিয়ে চলে গেলে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ সুরভি, আমি এসেছিলাম 2 ঘন্টার জন্য, এই এখন মনে পড়লো। ওই একটা প্লট নিয়েছিলাম না আমি, তার জন্য রেজিস্ট্রি ডেট পাওয়া গেছিল, তাই আমি এলাম, 2 ঘন্টা পরে চলে গেলাম। তাহলে আমাকে কেন বললে না? আরে অবাক করছো তো, 2 ঘন্টার রিপোর্ট দেবো তোমাকে? ওই দোকানে যাচ্ছি ফোন করব, ওখান থেকে বেরোচ্ছি ফোন করব। তুমি আমাকে সন্দেহ করছো না তো? সুরভি, আমি কোনো খারাপ কাজ করছি না। আরেকটা ফোন? এটা আবার কার? I'm missing you. কি হলো? কি হলো? এইটা, এটা কি? বলছি, সুরভি, আমি বাধ্য হয়েছিলাম। এই রমাটা কে? বলছি, সবকিছু বলছি। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? তোমার লজ্জা করলো না? তোমার একটা স্ত্রী থাকতে, তোমার একটা মেয়ে থাকতে, তুমি আরেকটা বিয়ে করে ফেললে। আই এম সরি সুরভি। না সুধীর, তোমাকে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। নয় আমি আর পিঙ্কি, না হলে ওই মহিলা। আমি না ও। আমি আমার জবাব পেয়ে গেছি সুধীর। এখন থেকে আমি আর পিঙ্কি এই বাড়িতে থাকবো না। আমি আর পিঙ্কি চিরকালের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সুরভি,
কোথায় যাবে তুমি? আমি জানি না, কোথাও একটা চলে যাব, কিন্তু তোমার সঙ্গে এই বাড়িতে আর 1 মিনিটও আমি থাকতে পারবো না। সুরভি, তোমার আমাকে ছাড়া কেউ নেই। সুরভি, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু আমার ভুলের শাস্তি তুমি তোমাকে দিও না প্লিজ। আমি এটাও বুঝতে পারছি যে তুমি এখন ভীষণ ঘৃণা করছো আমায়। আমি কথা দিচ্ছি যে আমি কখনো তোমার সামনে আসবো না, কিন্তু এই বাড়ি ছেড়ে যেও না। নিজের জন্য না হলেও অন্তত পিঙ্কির কথাটা ভাবো। তোমাকে পিঙ্কির দিব্যি। প্লিজ সুরভি, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ভালো বাবা আর ভালো স্বামীর দায়িত্ব পালন করব। ইনফ্যাক্ট আমি সপ্তাহে সবথেকে বেশি টাইম পিঙ্কিকেই দেব। সপ্তাহে 4 দিন আমি এখানে থাকবো আর 3 দিন রমার কাছে। এখন ভুলটা তো আমি করেই ফেলেছি না। এখন থেকে আমি আর তুমি এই বাড়িতে অচেনার মতো থাকবো। আমি এই বাড়িতে শুধুমাত্র পিঙ্কির জন্যই থাকবো, শুধু ওর মা হয়ে, তোমার স্ত্রী নয়। আজকে আসতে এত দেরি করে ফেললে? জানো আমি কত রকমের রান্না করেছি, তাও স্পেশালি তোমার জন্য। পালং পনির, মটন কোপ্তা, ডাল মাখানি আর তার সাথে সুইট ডিশও। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তাড়াতাড়ি খাবার বাড়ছি। রমা, আজ আমি কিছু খাবো না। খাবার খাবে না? কিন্তু কি হয়েছেটা কি? সুরভি তোমার আর আমার ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছে। রমা, সুরভি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। আমি পিঙ্কির দিব্যি দিয়ে ওকে আটকেছি, খুব কষ্ট করে ওকে মানিয়েছি। আমি ওকে কথা দিয়েছি যে এখন থেকে আমি 4 দিন আমি ওখানে থাকবো আর 3 দিন তোমার এখানে। আমি মানডেতে এসে তোমার সঙ্গে খাবার খাবো তো। আমি ওখানে থেকেও তোমার কাছেই থাকবো। যদি কখনো তোমার কোনো জিনিসের দরকার হয় তুমি আমাকে ফোন করো। ইউ নো আই লাভ ইউ রমা। ইভেন ইউ নো আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই হোপ যে তুমি আমায় বুঝতে পারবে। আমায় যেতে হবে এবার। লাভ ইউ। সুরভি নিজের মেয়ে পিঙ্কির জীবন বাঁচানোর জন্য ও বাড়ি ছেড়ে চলে যায়নি। ও সুধীরের আরেক স্ত্রী রমাকে সহ্যও করেছিল, কারণ এটা ছাড়ার কোনো উপায় ছিল না। ভারতীয় আইন অনুসারে যে ব্যক্তির আগে একটা বিয়ে হয়ে গেছে সে আর একটা বিয়ে করতে পারে না। যদি সেই ব্যক্তি আরও একটা বিয়ে করতে চায় তাহলে সেই ব্যক্তিকে আগের স্ত্রীকে ডিভোর্স দিতে হবে। ডিভোর্স না দিয়ে আর একটা বিয়ে করা আইনত অপরাধ, আইপিসি ধারা 494 এর অন্তর্গত। এরকম ব্যক্তির 10 বছরের কারাবাস হতে পারে। আর আইপিসির ধারা 415 এর অন্তর্গত তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা করা যেতে পারে। সুরভি, যার জীবন সুধীরকে দিয়েই শুরু হতো এবং সুধীরকে দিয়েই শেষ, ও ভাবতেও পারেনি যে ওর জীবনে এরকম একটা বড় ঝড় আসতে চলেছে। চলুন দেখা যাক কি হয়। আগে আপনি? আমি সুরভি শর্মা, সুধীর শর্মার প্রথম স্ত্রী। আপনি ভেতরে আসুন না। তো তুমি সে যে আমার বিবাহিত জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। যখন সুধীরের সাথে আমার ভালোবাসা হয় তখন আমি জানতাম না যে ওর আগেই একটা স্ত্রী আছে। দেখুন, কখনোই আমি কারোর ঘর ভাঙতে চাইনি। আমি শুধু চেয়েছি যে আমার একটা সংসার হোক।
শাট আপ! একদম চুপ করে থাকবে। তুমি আমার বাড়ি, আমার অধিকারকে নষ্ট করে দিয়ে বিলাসবহুল সংসার তৈরি করেছো। নিজের স্বামীকে অন্য কোনো মহিলার সঙ্গে দেখলে কতটা কষ্ট হয় এটা তুমি আন্দাজও করতে পারবে না। আপনার কষ্টটা বুঝতে পারছি আমি, কিন্তু আমি আপনার মতো অভিযোগ করতে পারবো না, শুধু সহ্য করতে পারি। একটা কথা মনে রাখবে, তুমিও কোনোদিনও সুখী হবে না, কোনোদিনও সুখী হবে না। এটা আমার অভিশাপ তোমাকে। যদি আমি একটা সুযোগ পেতাম, নয় তোমাকে, না হলে সুধীর, কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? কেন গেছিলে তুমি রমার সঙ্গে দেখা করতে? আরে এতে ওর কোনো দোষ নেই, শুধু আমার দোষ। অভিশাপ দিতে হলে আমায় দাও। আর কোনোদিন রমার সঙ্গে দেখা করতে যাবে না তুমি, আর না ওর সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট রাখবে। বুঝেছো আমার কথা? বুঝেছো কি বোঝনি? যদি আমায় ধোকা দেওয়ার চেষ্টা করো তুমি, প্রাণে মেরে দেব তোমায়। মুখটা দেখো। এটা তোমার জন্য নিয়ে এসেছি। আরে বাবা, 4 দিন আমি এই বাড়িতে থাকি না। তোমার সুরক্ষার জন্য, তোমার প্রোটেকশনের জন্য এটা জরুরি। আরে আমি তো এটা চালাতেও পারি না, কি করব আমি এটা সেটারও দিয়ে? ব্যবস্থা করে দিয়েছি। রমেশ তোমাকে কানপুরের শুটিং ক্লাবে নিয়ে যাবে, সপ্তাহে 2 দিন যেতে হবে, আর তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কিন্তু তুমি থাকতে আমার এসব। রমা, আমি কখনো ভাবিনি যে বন্দুক আমি তোমার সুরক্ষার জন্য নিয়েছিলাম, একদিন সেই বন্দুক দিয়েই তোমার মৃত্যু হবে। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর। হ্যাঁ, রমার মোবাইল থেকে পুলিশ একটা সুইসাইড নোট পেয়েছে। ফোনের ড্রাফটে সেফ ছিল সবকিছু। রমা নিজের মৃত্যুর জন্য তোমাকে দায়ী করেছে। সুরভি, আমি তোমাকে না করেছিলাম না রমার সঙ্গে কথা বলতে বা দেখা করতে, তাহলে কেন গেছিলে তুমি? সুরভি, বলো আমায়, তুমি এমন কি কথা বলেছিলে রমাকে যে তার জন্য ওকে সুইসাইড করতে হলো? আমি ওই দিন রমার সঙ্গে জীবনে প্রথমবার আর শেষবার দেখা করেছিলাম। আর তোমার যদি বিশ্বাস না হয় না, তাহলে তুমি আমার কল রেকর্ডস চেক করাতে পারো। তাহলে ও নিজের সুইসাইড নোটে তোমার নামটা কেন লিখলো? কি জানি, ও নিজেই লিখেছে না অন্য কেউ লিখেছে। কি বলতে চাইছো তুমি? মানে হতে পারে যে তুমি ওকে মেরে ফেলেছো, আর আমাকে ফাঁসানোর জন্য তুমি ওর ফোনে আমার নাম টাইপ করে দিয়েছো। সুরভি, রমার মৃত্যুতে আমার কোনো হাত ছিল না। হ্যাঁ, তোমার মৃত্যু হলে থাকতেও পারে। সুরভির নাম রমার যে সুইসাইড নোটটা লিখেছিল তাতে লেখা ছিল, কিন্তু তবুও সুরভির বিরুদ্ধে পুলিশ কোনো রকম পদক্ষেপ নেয়নি। আর তার কারণ ছিল পোস্টমর্টম রিপোর্ট, যেখানে একদিকে রমার মৃত্যুকে আত্মহত্যার চোখে দেখা হচ্ছিল, ঠিক অন্যদিকে এই পোস্টমর্টম রিপোর্ট অন্য কোনো গল্প বলছিল। গুলি রমার লেফট কপালে লেগেছিল, যেখানে রমা কিন্তু রাইট হ্যান্ডার ছিল। একজন রাইট হ্যান্ডারের জন্য নিজের বাঁ হাত দিয়ে নিজের মাথায় গুলি করা জাস্ট ইম্পসিবল।
চলুন মেনে নিচ্ছি যে রমা নিজেকে গুলি করেছে, কিন্তু যদি রমা নিজেকে এইভাবে বাঁদিক দিয়ে গুলি চালাতো তাহলে গুলি ওর মাথা ভেদ করে এইখান থেকে বেরিয়ে যেত। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী ওই গুলি এইখান দিয়ে ঢুকে এইখান দিয়ে বেরিয়ে যায়। এর মানে হলো একটাই, যে রমা নিজেকে গুলি মারেনি, ওকে খুন করা হয়েছে। পুলিশ এটা খুব ভালো করেই জানতো, যেই এই রমাকে খুন করে থাকুক না কেন এবং যে এই হত্যাকে আত্মহত্যা বলার চেষ্টাও করেছে, সে রমার চেনা পরিচিতই ছিল, কারণ বাড়ির একটাও লক ভাঙেনি। তার মানে হলো এই যে রমা নিজের ইচ্ছায় সেই ব্যক্তিকে নিজের ঘরে আসতে দিয়েছিল। কিন্তু সবথেকে আশ্চর্যকর বিষয় এটাই যে ওই দিনে সোসাইটির সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না। আর এই বিষয়টা সম্বন্ধে সেই জানতে পারে যে সোসাইটিতে আসা যাওয়া করছে। ওয়াচম্যান রমার ঘরে কাউকেই যেতে আসতে দেখেনি। পুলিশ সব সম্ভাবনাকেই ভালো করে খুঁটিয়ে দেখছিল, কিন্তু সুধীরের জীবনে কি এমন কোনো রহস্য ছিল যে বিষয়ে তাদের কিছু জানা ছিল না? গুড মর্নিং স্যার। স্যার, আজকে আপনার দুটো মিটিং শিডিউল আছে। একটা 12টার সময় ইন্টেরিয়ার ডিজাইনারের সাথে, আর তারপর দ্বিতীয়টা 4টের সময় চিফ ইঞ্জিনিয়ারের সাথে। স্যার, তাহলে আমি দুটো মিটিং ফিক্স করে ফেলি। কি হয়েছে নয়না, এত ফর্মালিটি কেন? কারণ আমি আপনার সেক্রেটারি। হ্যাঁ, সেটা তো ঠিক, সবাই জানে যে তুমি আমার সেক্রেটারি। আমার গার্লফ্রেন্ডও তো তুমি। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, শুধু গার্লফ্রেন্ডই তো আমি। নয়না, আমি কি করেছি? কেন এত আপসেট? আপনি আমাকে এটাও বলার প্রয়োজন মনে করলেন না যে আপনার আরও একটা স্ত্রী আছে, রমা শর্মা, যাকে আপনি খুব ভালোবাসতেন? তাহলে আমার কি মূল্য আপনার জীবনে? হ্যাঁ, আমি তো এটা বুঝতেই পারছি না যে আপনার জীবনে আমার জায়গাটা কোথায়। আমি কি শুধুই তাহলে টাইম পাস? তুমি এরকম বলছো কেন? স্যার, আমি আজকেই আমার রেজিগনেশন দেব। আমার আপনার অফিসে জব করার কোনো ইচ্ছে নেই, না সেক্রেটারি হিসেবে না আপনার গার্লফ্রেন্ড হিসেবে। নয়না, তোমার কাছে কারণ আছে আমার উপর বিরক্ত হওয়ার, কিন্তু বিলিভ মি, আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু আমি সঠিক টাইমের জন্য অপেক্ষা করছিলাম। আর কবে আসতো সেই সঠিক সময়? সত্যি বলতে আমি জানি না। সুরভির কথা তুমি জানতে, রমার কথা যদি জানতে পারতে তাহলে তুমি দূরে চলে যেতে, আর আমি চাইতাম না যে তুমি আমার থেকে দূরে যাও। নয়না, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। হাউ ইজ ইট পসিবল? একজন মানুষ তিনজনকে একসাথে কি করে ভালোবাসে? প্রথমে সুরভি ম্যামকে, তারপর রমাকে, আর এখন আমাকে। শুনেই অদ্ভুত লাগছে। আরে বাবা, প্রেমে কোনো লজিক হয় না, কোনো তত্ত্ব নেই এর, শুধু হয়ে যায়। আমি কি করে বিশ্বাস করব? নয়না, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, তোমাকে খুব ভালোবাসি। মুখে বলে কি হবে? যদি সত্যি ভালোবেসে থাকো তাহলে প্রমাণ করে দেখাও। আমার তরফ থেকে ভালোবাসা ভরা একটা উপহার, 1 কোটির হিরে আছে এর মধ্যে। সুধীর, যদি তুমি এটা ভেবে থাকো যে এরকম দামি উপহার দিয়ে তুমি আমার ভালোবাসা কিনতে পারবে, তাহলে এটা তোমার জীবনের সবথেকে বড় ভুল হবে। আমি এরকম মেয়ে নই যে টাকার পিছনে দৌড়চ্ছে। আমার কাছে ইম্পর্টেন্ট হলো ভালোবাসা, আমার কমিটমেন্ট আমার কাছে মূল্যবান। নয়না, কমিটমেন্ট আছে তো তোমার আর আমার মধ্যে। একজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের আমার কাছে আমার ফিউচারও কিন্তু ইম্পর্টেন্ট। নয়না, আমার কাছে
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ খান্না স্যার, আমার দিক থেকে কোনো ডিলে হবে না। পুরো প্রেজেন্টেশন রেডি। আমি যে কোনোভাবে কালকে পাঠিয়ে দেব। হ্যাঁ, ওকে ওকে। আরে রমেশ, আমি ওই নয়না পেন ড্রাইভে প্রেজেন্টেশন বানিয়েছিল, আমি ভুলেই গেছি নিতে। তুই তাড়াতাড়ি ওটা নিয়ে আয়। এই ঠিক আছে, ব্যাগটা স্যার। আমাকে দে। খুব তাড়াতাড়ি সবকিছু একদম ঠিক হয়ে যাবে। আর তারপর মাত্র একটা বছরের ব্যাপার, তারপর সারা জীবনের মতো আমি তোমার হয়ে যাব। আর আমি সেই দিনটার জন্যই তো অপেক্ষা করে আছি। আচ্ছা তুমি বসো, আমি রমেশ, তুমি কি হয়েছে রমেশ? তুমি এখানে কেন এসেছো? আসলে আপনি সুধীর স্যারকে কোনো পেন ড্রাইভ দেবেন বলেছিলেন, শুধু ওটাই নিতে এসেছি। হ্যাঁ, এক মিনিট। তুমি এখন যাও, পরে তোমাকে সবকিছু বলবো। ফোন রিসিভ করছে না রমেশ। ও আমাদের দুজনকে একসাথে এখানে দেখে ফেলেছে। এবার জানি না ও সুধীরকে গিয়ে কি কি বলবে। ডোন্ট ওয়ারি নয়না, এটা ব্যাপারে না হয় পরে ভাবা যাবে। রমেশ, তোমাকে আমি ফোন করছিলাম, তুমি রিসিভ করছিলে না কেন? রমেশ, না, রমেশ, রমেশ, রমেশ সরো, রমেশ না, ছাড়ো, রমেশ না, না, রমেশ ছাড়ো ওকে, রমেশ না, রমেশ না, না, জয়, কি করলে? জয়, জয়, জয়। ফুর্তি করতে গিয়ে রমেশ এক অসহায় মেয়েকে হত্যা করল, কিন্তু হত্যার উদ্দেশ্য কি ছিল? যদি নয়নাকে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখে সে এতটা রেগে গিয়েছিল, তাহলে তার কারণটা কি? রমেশ নিজের বস সুধীর শর্মার কাছে না গিয়ে একটা অন্যায় করে ফেলল এবং নিজের এই অন্যায় স্বীকার করতে ও সোজা পুলিশ স্টেশন গিয়ে পৌঁছয়। যখন রমেশ সবার সামনে নিজের অপরাধের ওপর থেকে পর্দা সরাতে শুরু করলো, তখন একটার পর একটা রহস্য খুলতে থাকে। জয়ের খুনটা আমার হাতে প্রতিশোধের জন্য হয়েছে, যার জন্য আমার কোনো আফসোস নেই।
আমরা আপনাদের সমস্ত ফোন ট্র্যাক করেছি। রমেশের ফোন ট্র্যাক করে জানতে পেরেছি রমার খুনের দিন তার লোকেশন ওই বাড়ির পাশেই ছিল। রমার খুন কি করে করলে তুমি নিজে মুখে বলবে না আমরা বলাবো? আমি জানতাম যে সোসাইটির ওয়াচম্যান লাঞ্চ করার জন্য বাইরে যেত আর 40 মিনিট পর ফিরে আসতো। আমি ওই দিন ওর যাওয়ার জন্যই অপেক্ষা করছিলাম। কি হয়েছে? বৌদি, আমার কিছু টাকার প্রয়োজন। আমি আপনার কাছে আগে চাইতে পারিনি। তুমি সুধীরের কাছে চাওনি? না বৌদি, সুধীর স্যার রেগে যাবেন। আমি এই কিছুদিন আগে ওনার কাছে টাকা নিয়েছিলাম, কিন্তু আমার হঠাৎ করে কিছু টাকার প্রয়োজন পড়েছে। আমি আপনাকে খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো। কত টাকা চাই রমেশ? বৌদি, মাত্র 5,000। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। আমি জানতাম যে রমা বৌদি তার গানটা কোথায় রাখতেন, কারণ আমি ওনাকে শুটিং ক্লাবে নিয়ে যেতাম আসতাম। কি হয়েছে? আমি নিয়ে যাচ্ছিলাম তো। আমি রমা বৌদির ফোনে একটা মেসেজ টাইপ করেছিলাম, আর ওই মেসেজে আমি ওনার সুইসাইডের কারণ সুরভি বৌদি লিখেছিলাম। শয়তান, তোকে আমি মেরেই ফেলবো। আরে ছাড়ুন ওনাকে। আরে বাচ্চার মতো মানুষ করেছি সবটা। শান্ত হন, শান্ত হন। রমেশ তো শুধু একটা ঘুঁটি ছিল, আসল অপরাধী তো ওই নিষ্পাপ দেখতে মেয়েটা নয় না। কেন মারতে চেয়েছিলেন রমা শর্মাকে? মুখ বন্ধ করে থাকলেই প্রমাণ লোপ করা যাবে না নয়না দেবী, বলুন। সুধীর আমাকে ওর আগের স্ত্রী সুরভির সম্পর্কে বলেছিল, কিন্তু সাথে ও এটাও বলেছিল যে ওর সাথে সুরভির সম্পর্ক এখন আর ভালো নেই। এমনকি ওরা নাকি দুজন এখন আর এক ঘরে শোয়ও না, আলাদা আলাদা ঘরে শোয়। এটাই কারণ ছিল যখন সুধীর আমার কাছাকাছি আসার চেষ্টা করে, আর আমি ওকে আটকাইও নি। একজন বিল্ডারের দ্বিতীয় স্ত্রী হয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার স্বপ্ন দেখছিলাম আমি। কিন্তু একদিন রমেশ আমাকে বলল। আমি আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু খারাপ ভাববেন না তো? ম্যাম, আপনি দেখতে খুব সুন্দরী। আমার জীবনের না একটা স্বপ্ন আছে যে আপনার মতন একজন সুন্দরী মেয়েকে আমি বিয়ে করব। কিন্তু আমি জানি ম্যাডাম, আপনার মতন কেউ আমাকে কেন পছন্দ করবেন, কারণ আমি বড়লোক তো নই। তুমি এরকম কেন বলছো? সত্যি তো এটাই ম্যাডাম। এবার আপনি সুধীর স্যারকেই দেখুন, ওনার কাছে সুরভি বৌদি আছে, রমা বৌদি আছে, আর এখন আপনিও। রমা? রমাটা আবার কে? রমা বৌদি উনি সুধীর স্যারের দ্বিতীয় বউ। সুধীরের দ্বিতীয় স্ত্রী আছে? হ্যাঁ, সুধীর স্যার আপনাকে কিছু বলেননি? না। ম্যাম প্লিজ, আপনি সুধীর স্যারকে এগুলো বলবেন না যে আমি রমা বৌদির ব্যাপারে আপনাকে বলে দিয়েছি। জানতে পারলে উনি খুব রেগে যাবেন। না, বলবো না। কিন্তু এবার তুমি আমায় বলো
যে সুধীর আর রমার মধ্যে সম্পর্ক কিরকম। সুধীর স্যার রমা বৌদিকে খুব ভালোবাসেন, সুরভি বৌদির থেকেও বেশি। আর সুধীর স্যার তো রমা বৌদিকে একটা বাড়িও গিফট করেছেন, কানপুরের সব থেকে বড় লোক এলাকায়, খুব দামি নিশ্চয়। সুধীর স্যার না রমা বৌদির সব ইচ্ছেকে পূরণ করে দেন। রমা বৌদি শুধু একটা ইশারা করেন আর জিনিস ওনার হাতের মুঠোয় আসে। সুধীর স্যার না রমা বৌদির আজকাল খুব বেশি করে খেয়াল রাখেন, কারণ রমা বৌদি সুধীর স্যারের বাচ্চার মা হতে চলেছেন। আর সুধীর স্যার তো ওনারই বাচ্চার জন্য আরো একটা বাড়ি কেনার প্ল্যান করে ফেলেছেন। আমি বুঝতে পারছিলাম যে সুধীর শুধু আমাকে ব্যবহার করছিল নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য। আমি ওকে আমার সময় দিয়েছিলাম, আমার শরীর দিয়েছিলাম। সেই সময় আমার জয়ের সাথে আলাপ হয় আর আমি ওকে ভালোবেসে ফেলি। কিন্তু ও খুবই গরিব ছিল, এমনকি ও কোনো চাকরিও করতো না। আমি বুঝতে পারছিলাম যে নিজের ফিউচার সিকিউর করার জন্য আমাকেই কিছু করতে হবে। তাই যখন রমেশের সাথে আমার দেখা হতো আর যেভাবে ও আমায় দেখতো, আমি বুঝতে পারতাম যে ও আমায় খুব পছন্দ করে। ম্যাম দিন, ব্যাগটা আমাকে দিন। না রমেশ, আমি নিয়ে যেতে পারবো। এমনিতেও তুমি আমাকে বাড়িতে ছাড়তে এলে, আর কষ্ট করতে হবে না। ম্যাম সুধীর স্যার বলেছিলেন, তাহলে আমি আসবো না কেন? কোনো ব্যাপার নয় রমেশ। না না ম্যাম, ব্যাগটা আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আমি এটা বুঝতে পারছিলাম যে সেই মানুষটা কে, যে আমার হয়ে কাজ করবে। সে হলো রমেশ। সেই কারণে আমি রমেশকে আরো নিজের কাছে আসতে দিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তোমার মতন এত সুন্দরী, এত পড়াশোনা জানা মেয়ে আমার এত কাছে এসেছে। তুমি একজন ভালো মানুষ রমেশ, সুধীরের মতো নও, যার দুজন স্ত্রী আর গার্লফ্রেন্ডও আছে। তুমি আমার জন্য কি করতে পারো রমেশ? সবকিছু। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। খুন করতে পারবে? কি হলো, ভালোবাসার ভূত ঘাড় থেকে নেমে গেল? তোমার দ্বারা হবে না, তুমি ছেড়ে দাও। আমার কাছে একটা প্ল্যান ছিল, কিন্তু এখন আমি জানি যে তা কখনো সাকসেসফুল হবে না। তুমি আমায় ভুলে যাও। কি প্ল্যান আছে তোমার কাছে? সুধীর সব থেকে বেশি রমাকে ভালোবাসে। সুরভি তো ওর সাথে বাধ্য হয়ে রয়েছে নিজের মেয়ের জন্য। যদি ওর লাইফ থেকে রমা দূরে চলে যায়, তাহলে ওর মন শুধু আমার দিকেই থাকবে। আর তারপর আমি ওকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে ওকে বিয়ে করব আমি। আর তারপর যা কিছু রমার, সেই সব কিছু সব আমার হয়ে যাবে। তার সেই বড় বাড়ি, ওর সমস্ত গয়না, এমনকি ওদের হবু সন্তানের জন্য ও যে নতুন বাড়ি কিনেছে, সেটাও আমার হয়ে যাবে। ব্যাস, তারপর আমি রোজ ওর সাথে কথায় কথায় ঝগড়া করব আর ডিভোর্স দেওয়ার জন্য ওকে বাধ্য করে দেবো আমি। তারপর আমি তোমাকে, যাকে আমি ভালোবাসি, বিয়ে করব। আর তখন আমাদের কাছে টাকা থাকবে, বাড়ি থাকবে, সারাটা জীবন আমরা সুখে কাটাবো। রমেশ, আই লাভ ইউ। আই লাভ ইউ রমেশ। আর রমেশই আমাকে বলেছিল যে রমার কাছে ওর পার্সোনাল গান আছে। আর সেই দিনই রমেশ আর আমি ঠিক করলাম যে আমরা রমার খুন ওর পিস্তল দিয়েই করব। আর তারপর সমস্ত দোষ সুরভির ওপর চাপিয়ে দেব। আরে ঘেন্না হয় তোমার উপর। তুমি তো ব্যাস, মাফ করবেন সুধীর বাবু, কিন্তু এই সবের জন্য কোনো না কোনো কারণে আপনিই দায়ী। আপনারা বিয়ে ব্যাপারটাকে ছেলে খেলা করে ফেলেছেন। ভালোবাসা এরকম হয় নাকি যে বারবার হয়ে যায়?
আপনার ওপরও আমরা চার্জশিট ফাইল করব। বিবাহিত হওয়া সত্ত্বেও আপনি আর একটা বিয়ে করেছিলেন, আর আপনি আপনি এত সহজে একজন মানুষকে খুন করবার কথা ভাবলেন। আপনি ভাবলেন আপনি রমাকে খুন করাবেন আর কখনো ধরাও পড়বেন না। সমস্ত অপরাধী অপরাধ করবার পর এটাই ভাবে যে ও ধরা পড়বে না, কিন্তু ও বোধহয় এটা জানে না যে অপরাধের বয়স খুব একটা বড় হয় না। একদিন না একদিন অপরাধী ঠিক ধরা পড়ে এবং তার গন্তব্যস্থল হয় জেলে। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি ভালোবাসার নামে আপনাকে অন্যায়ের পথে ঠেলে দেয়, তাহলে এটা পরিষ্কার যে সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না। কিন্তু নয়নার প্রেমে অন্ধ রমেশ এই কথাটা বুঝতে পারেনি। সুধীর শর্মার মতন বড় লোকদের এই কথাটা বুঝে নেওয়া উচিত যে মেয়েরা তার প্রতি শুধুমাত্র টাকার জন্যই আকর্ষিত হয়, তার ব্যক্তিত্বর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। বন্ধুরা, উচ্চাকাঙ্ক্ষী হওয়া খুবই ভালো কথা, কিন্তু যদি উচ্চ আকাঙ্ক্ষা লোভে পরিণত হয় তবে সেটা খুবই ভয়াবহ রূপ ধারণ করে। নয়না মিত্তলের সঙ্গে এটাই ঘটেছিল। ওর লোভ ওকে একেবারে শেষ করে দিয়েছিল। আইপিসির ধারা 303 অনুযায়ী নয়না মিত্তলকে এবং আইপিসির ধারা 302 অনুযায়ী রমেশকে আজীবন কারাবাসের সাজা শোনানো হয় এবং সুধীর শর্মাকে বিশ্বাসঘাতকতা করার জন্য আইপিসির ধারা 415 অনুযায়ী 1 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনানো হয়। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি যে আগামী এপিসোডে আপনাদের সামনে এসে উপস্থিত হব এক চাঞ্চল্যকর ঘটনার সাথে নিয়ে। ততক্ষণ আপনারা অ্যালার্ট থাকুন, বিকজ ইটস বেটার বি সেফ দেন সরি।